অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়ছে। নেপথ্যে কারা? অনেক গুরুত্বপূর্ণ রহস্য ফাঁস। দর্শক, রাজনীতির অনেক গতিপথ স্পষ্ট হচ্ছে। জনগণের করণীয় সম্পর্কেও সহজে ঠিক করা যাচ্ছে। আমরা নানান খবর নানানভাবে বিশ্লেষণ করি। একটা খবর, রয়টার্সের প্রতিবেদন, অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ার সঙ্গে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এখানে এই যে সচিবালয় যে আন্দোলন, এটার একটা রহস্য এখানে উদ্ঘাটিত হয়েছে। কি? এখন হ্যাঁ, এটা ঠিক। দেখেন, সরকারি কর্মকর্তারা নিজেদের সেফটির জন্য এটা চাইবে, তারা নিজেদের ওয়েলবিং চাইবে, তারা যাতে নিরাপদে চাকরি করতে পারে, স্বাধীনতা থাকে, সহজে যাতে চাকরি না যায়। এটা এখানে আমি আপনি ওখানে চাকরি করলে আমরাও চাইতাম। কিন্তু কথা হচ্ছে যে আপনার একটা সমস্যার সমাধান আপনি কিভাবে, কোন পদ্ধতিতে চাইবেন, বা আপনি কারো ফাঁদে পড়েছেন কিনা, আপনার সমস্যাকে ব্যবহার করে কেউ পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে কিনা, দ্যাট ইজ কোয়েশ্চেন। সরকারি চাকরিজীবীদের জন্য যে অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে, যার ভিত্তিতে সচিবালয় বিক্ষোভ, সেখানে কিছু যৌক্তিক পয়েন্ট আছে। যেমন খুব সহজে একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা যাবে, অনানুগত্যের প্রশ্ন দেখিয়ে দুর্বলদের সহজে হয়রানি করা যাবে, বা সরকারি দল বিরোধী দলকে চাকরিচ্যুত করতে পারবে, বিরোধী দল পন্থীদের। এরকম অনেক বিষয় আছে। এবং কর্মস্থলে অনুপস্থিত থাকা না থাকা এই বিষয়ে কিছু জটিল বা কঠোরতা আছে। তো এর বিরুদ্ধে আপত্তি জানাতে পারে, কিন্তু একজন সরকারি চাকরিজীবীকে আপত্তি জানাতে হবে তার চাকরি বিধি মেনে। এটা সরকারের সাথে আলোচনা করবে, দর কষাকষি করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রকাশ্যে যেভাবে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করছে পলিটিক্যাল পার্টির মতো, যেটা মানবাধিকার প্রশ্নে করা যায়, শুধু যে চাকরি যায় যাক এটা করতে হবে, কারণ এটা মানবাধিকার প্রশ্ন, এই প্রশ্ন এরা করতে পারেনি। এই চাকরিজীবীগুলো, এরা 5 আগস্টে কালো ব্যাজ ধারণ করে হাসিনার পক্ষে ছিল, এরা ঝুঁকি নিয়ে গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, অতএব এদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ। তো এরা কেন আন্দোলন করছে? এদের আন্দোলনের রহস্য এটাই। সেনাপ্রধানের বুদ্ধিতে, বিএনপির বুদ্ধিতে, বিএনপি পন্থী লোকজনই আন্দোলন করছে। আর এটা ডক্টর ইউনূস সরকারের উপর চাপ দেওয়ার জন্য আন্দোলন করছে। আর এই চাপের সুযোগে ডক্টর ইউনূসকে দুর্বল করার অংশ হিসেবে এটা করছে। এই রয়টার্সের এই বক্তব্যের মূল কথা তো এটাই, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়ছে। যেই চাপ বাড়ছে, সেনাপ্রধান চাপ দিচ্ছেন, ভারত চাপ দিচ্ছেন, ডিসেম্বর নির্বাচন করতে হবে। আর একই সাথে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, মানে চাপের উপর চাপ দিয়ে তাকে সরিয়ে দিই। রহস্য এটাই। অতএব আগামী দিনের রাজনীতির গতিপথ স্পষ্ট, যে আমাদেরকে এই দালালদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, এই সচিবালয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদের শায়েস্তা করতে হবে। বাংলাদেশে ক্রমবর্ধমান অসন্তোষ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত 26 অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরকারি খাতের কর্মীদের বিক্ষোভে যোগ দিয়েছে। তো এগুলো সব, এই যে যত বিক্ষোভ, যত কিছু দেখেন, এগুলো সব পরিকল্পিত ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা নিছক দাবি দেওয়া আদায়ের মধ্যে নয়, হ্যাঁ, একটা পয়েন্টকে ব্যবহার করে সরকারকে চাপে রাখার একটা কৌশল। গত আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন 84 বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে ভারতে পালিয়ে যান, এভাবে লিখতে হবে। সাধারণ নির্বাচনের অনুষ্ঠানের আগে দেশকে একটি পরিবর্তনের মধ্য দিয়ে পরিচালিত করার চেষ্টার সময় ডক্টর ইউনূস প্রশাসন, বেসামরিক শিক্ষক, রাজনৈতিক আমলা, শিক্ষক, রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর চাপের সম্মুখীন হচ্ছে। এর মানে গোড়ায় কিন্তু একটা, এবং এটা কখন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তখন। এর মানে হিসাবটা মিলিয়ে নিন। এবং কখন এই চারদিক থেকে সচিবালয় আন্দোলন, অমুক আন্দোলন, তমুক আন্দোলন, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, বিচার হবে। এর মানে আওয়ামী লীগের বিচার ঠেকানো এই আন্দোলন বা এগুলোর একটা উদ্দেশ্য। অল আর আওয়ামী লীগ। এখন বিএনপি রূপে এটা করছে, কারণ ভারত বিএনপিকে সেট আপ দিয়ে দিয়েছে, কিন্তু এগুলো ইন রুট এটা আওয়ামী লীগ। এছাড়া গত 25 মে সরকার একটি অধ্যাদেশ জারি করেছে, যার মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই অসদাচরণের জন্য সরকারি কর্মচারীদের বরখাস্ত করতে পারবে। এটি আমলাতন্ত্র জুড়ে ক্ষোভের সৃষ্টি করছে, এবং টানা কয়েকদিন যাবৎ এরা বিক্ষোভ করেছে। মানে এই যে সচিবালয় বিক্ষোভ বা এগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে। এর মানে এটা নিছক কোনো দাবি দেওয়া আদায় সম্পর্কিত বিক্ষোভ নয়। দেয়ার ইজ এ পলিটিক্যাল কালার অন দিস, ইট হ্যাজ বিন প্রুভড। বেতন বৃদ্ধি দাবিতে সোমবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজার হাজার শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ছুটি শুরু করেছে। সবকিছু এই লোভ বা উস্কানি দিয়ে এগুলো
ওই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাতে হয়, মানে যাতে আওয়ামী লীগের বিচার না হয়, বিচার যেহেতু শুরু হয়েছে ট্রাইব্যুনালে, এগুলো নিবৃত্ত করতে এই সব ঘটনা। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীদের বিক্ষোভের মুখে অন্তর্বর্তীকালীন সরকার রোববার কর সংস্থাটি ভেঙে দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ স্থাপনের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়। এরপর ধর্মঘট প্রত্যাহার শুরু করা হয়। যদি এখানে প্রত্যাহার সরকার পিছু উঠেছে এবং সরকার কঠোরতাও দেখিয়েছে। গত সপ্তাহে একজন শীর্ষ ছাত্রনেতার বক্তব্যের পর রাজনৈতিক অনিশ্চয়তা আরো গভীর হয়, যখন ইউনূস বলেছেন রাজনৈতিক দলগুলো সংস্কার এবং নির্বাচনের সময়সীমার বিষয়ে একমত হতে না পারলে তিনি পদত্যাগ করতে পারেন। তবে ইউনূসের মন্ত্রিসভা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা বলেন যে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না। ডক্টর ইউনূস বাধাগুলো স্বীকার করেছেন, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময় নির্বাচন এবং সংস্কারের দাবির মধ্যে আটকে আছে। ইউনূস বলেছেন 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য জোর দিচ্ছে। দেখেন, ডিসেম্বরের নির্বাচন এটা সুনির্দিষ্টভাবে বলছে বিএনপি, সুনির্দিষ্টভাবে বলছে ওয়াকার, ডিসেম্বরের মধ্যে হতে হবে। কেন? আই রিপিট, ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগের বিচার আর হবে না, একটা পর্যায়ে আটকে যাবে, ফাইল নিচে পড়ে যাবে। আর নির্বাচন যদি জুনের মধ্যে হয়, মানে ডিসেম্বরের পর 4-5 মাস সময় পায়, তার মধ্যে আওয়ামী লীগকে ঝুলিয়ে দেওয়া যাবে। অতএব ডিসেম্বর নির্বাচন মানে আওয়ামী লীগ বাঁচাও, ফাঁসির হাত থেকে আওয়ামী লীগকে বাঁচাও, এটা স্পষ্ট। অন্তর্বর্তী সরকার দ্রুত সাধারণ নির্বাচন এবং সংস্কার দাবির মধ্যে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত সপ্তাহে এক ভাষণ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়ে চাপ আরো বাড়িয়ে দেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। দেখেন, এই যে ওয়াকারের বক্তব্য এখন অস্বীকার করা হচ্ছে যে না, তিনি কোনো চাপ দেননি বা এগুলো দেননি, এই সোশ্যাল মিডিয়া যেসব বক্তব্য ভেসে বেড়াচ্ছে এগুলো ভুয়া, ফেক বলা হচ্ছে না সেনা সদর থেকে? না, এগুলো যে সত্য। রয়টার্সের মতো ইন্টারন্যাশনালি রিনাউন্ড গণমাধ্যমে ওয়াকারের বক্তব্য এসেছে, তারা একদম ভেসে বেড়ানো বক্তব্য তারা দেন না। তাদের বক্তব্যের, তাদের রিপোর্টের মধ্যে গভীরতা আছে। তারা মিস ইন্টারপ্রেট করতে পারেন অথবা অপপ্রয়োগ করতে পারেন, কিন্তু তথ্যগত ভুল কিন্তু ইন্টারন্যাশনাল রিনাউন্ড মিডিয়া করেন না, তাদের এই জায়গাটা ঠিক থাকে। অতএব সেনাপ্রধান যে ডিসেম্বরের নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছেন যাতে আওয়ামী লীগের বিচার না হয়, এটা এই রয়টার্সের প্রতিবেদনের মাধ্যমে আরেকটু প্রমাণিত হলো। ইউনূস শনিবার তার উপদেষ্টা পরিষদের শেষ মুহূর্তে একটি সভা আহ্বান করেন এবং সপ্তাহান্তে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে বিএনপি, জামাত ইসলামী এবং ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ইউনূসের সাথে দেখা করেছে। তো এর মধ্য দিয়ে মূলত একটা স্থিতিশীলতা এসেছে, সমস্যার একটা সমাধান হয়েছে, কিন্তু এখনো তলে তলে ষড়যন্ত্র চলছে। তো এই ষড়যন্ত্রের রহস্য কি, কারা করছে, নেপথ্যে কারা? এটা রয়টার্সের প্রতিবেদন, নেপথ্যে সেনাপ্রধান। আর এই সচিবালয় বিক্ষোভ, অমুক এনবিআর, তমুক সবকিছু, এগুলো সব ওই সেনাপ্রধান, ডিজিএফআই এগুলো কন্ট্রোল করছে এবং ডক্টর ইউনূসকে সরানোর চেষ্টা করছে। কিন্তু এরা পারবে না, এদের পক্ষে সম্ভব নয়, এরা পরাজিত হবে নিশ্চিত।